আমরা দেখলাম যে সালাউদ্দিন আহমেদের বক্তব্যে একটি কথা তিনি বলেছেন যে ঐক্যমত্য কমিশন সরকার এবং আরও দুই তিনটি রাজনৈতিক দল একই পক্ষ, বিএনপি সেখানে আরেক পক্ষ, এই সবাই এক পক্ষ আর বিএনপি আরেক পক্ষ একা, এই অবস্থায় কেন? আসলে আরেকটি বিষয় আছে যে নির্বাচন কমিশন নিয়ে তো এরই মধ্যে আমরা কথা শুনেছি যে নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, এটি সব রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়েছে। আসলে তাহলে এখন কে কার পক্ষ, কোন দিকে, কি মানুষ জনগণ আসলে কার পক্ষে, কোন দিকে যাবে? রাজনৈতিক দলগুলো প্রত্যেকেই তার তার বক্তব্য জনগণের উদ্দেশ্যে থাকবে, এটাই স্বাভাবিক। এখন বিষয়টা যেটি হচ্ছে বা যেটি দাঁড়িয়েছে সেটি হচ্ছে যে আসলে প্রথম কথা হচ্ছে যে আমাদের যে বড় একটি অভ্যুত্থান এখানে হয়ে গেল, এই পরবর্তী জায়গাটি আমাদের সরকারকে যেভাবে ধরা দরকার ছিল, অর্থাৎ এটাকে যেভাবে কন্ট্যাক্ট করা দরকার ছিল, সেই জায়গায় আমরা দেখেছি হয়তো প্রধান উপদেষ্টা তার জায়গা থেকে তিনি আন্তরিকভাবে হয়তো চেষ্টা করেছেন, কিন্তু ব্যর্থতার জায়গাটাও কিন্তু কম না। যেমন আমরা একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমরা দেখেছি যে সরকারের যে উপদেষ্টাদের যে ফাংশনিংটা, সেই জায়গাটা অনেকে বলে একটা এনজিও টাইপের সরকার, অনেকে বলে যে আপনার রাজনৈতিক একটা রাষ্ট্র পরিচালনার জন্য তাদের যে ক্যাপাসিটিটা দরকার ছিল, যে তাদের যে স্ট্রেংথ অফ ইউনিটিটা দরকার ছিল, সেই জায়গায় কিন্তু প্রচণ্ড তাদের ঘাটতি কিন্তু আমরা লক্ষ্য করেছি। এখন কথা হচ্ছে যে আমরা ধরে নিলাম যে ইউনূস সাহেব ব্যর্থ আর কি, তাহলে আমাদের ব্যর্থতার তালিকা তো শুধু লম্বাই হতে থাকবে, বা আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? সেই জায়গা থেকে আমাদের বক্তব্যটা ছিল যে আমাদের যে ঐক্যমত্য কমিশনের যে জায়গা বা যেখানে আমরা আলাপ আলোচনাটা করেছিলাম, সেখানে পক্ষ বিপক্ষ ছিল, মত দ্বিমত ছিল, কিন্তু দ্বিমত হলেই আমার অমুক না, আর এক বাক্যে কাউকে না করে দেয়া, এই জায়গাটা যদি হয় তাহলে দাঁড়াবার কোনো কিন্তু জায়গা থাকবে না। সরকার, ঐক্যমত্য কমিশন, নির্বাচন কমিশন, এই সবগুলো জায়গায় একটা জায়গায় রাজনৈতিক দলের আপনাকে একটা জায়গায় তো দাঁড়াতে হবে। নির্বাচন কমিশনের ব্যাপারে আমরা বরাবরই বলেছি নির্বাচন কমিশন কিন্তু নিরপেক্ষ না, এবং নির্বাচন কমিশনের এখানে কিন্তু নেই, তারা কিন্তু কোনো তাদের এক্সপেরিয়েন্সও নেই। এই জন্যে আমরা দাবি করেছিলাম যে তারা অন্তত স্থানীয় নির্বাচনটা তারা করুক। যে আওয়ামী লীগ এখানে যে গুম খুন হত্যা রাহাজানির মাধ্যমে যে বিরাট একটা অবস্থা তৈরি করেছে, তাহলে কোনো পর্যায়ে এখন কিন্তু সরকার নেই, তাহলে সেই জায়গাটা অন্তত তৈরি হোক। কিন্তু সেটাও কিন্তু বিএনপি এটাকে অপোজ করেছে, এটা আর হয় নাই। এখন গণভোটের যে ইস্যুটা আসছে, গণভোটের ইস্যুটা দিলেও কিন্তু তাদের একটা অবস্থান, অবস্থিতি, তাদের ক্যাপাসিটি, এগুলো কিন্তু একটি অংশ কিন্তু এখানে এসে যাবে। এখন আপনি যদি বলেন যে গণভোটটা হবে হচ্ছে ভোটের দিন, তাহলে তো সেটি হবে না, কারণ গণভোটের যেই জনগণের সামনে আপনি যে দাবিটা তুলে ধরছেন, তাদের এটা অ্যাকসেপ্ট করা, অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি যে ইস্যুটা থাকবে, সেটা যদি ওই দিন হয় তাহলে তার ভিত্তিতে তো অন্য কিছু করা যাচ্ছে। এবং তার সাথে অনেকগুলো ইস্যু জড়িত, উচ্চকক্ষের যে পিআর পদ্ধতির কথা আসছে সেগুলো এর সাথে জড়িত, এবং নির্বাচন কমিশনের কাঠামোগত সরকার, আমি শুরুই করেছিলাম এই অর্থাৎ যেই সরকার নিয়ে আমরা আলোচনা করছি, অথবা যেই সরকার এই এতগুলো ডিজাইন করছে, এতগুলো পরিবর্তন করছে, কাঠামোগত পরিবর্তন, সাংবিধানিকভাবে পরিবর্তনের প্রস্তাবনা, তারপর অধ্যাদেশের মাধ্যমে অনেকগুলো যুক্তি, সংযোজন বিয়োজনের যে জায়গাটা, এই জায়গাগুলো আপনি যদি তার বৈধতাই নিশ্চিত না হয় তাহলে আপনি কিভাবে করবেন? এখন আপনি যে একটু আগে শরীফ ভাই যেটা বলছেন, যে আপনি যাদের মাধ্যমে, যাদের হাত ধরে এই নতুন বাংলাদেশের অভ্যুত্থান হয়, সেই জায়গায় যদি আমি সেটা কিন্তু এনসিপিকে মনে করি না, কারণ এনসিপি কিন্তু একটা পলিটিক্যাল পার্টি। হ্যাঁ, এখানে যারা ছিল অনেকেই তারা দল করেছে, আমি বলতেছি হোল মুভমেন্টটাকে, তাহলে সেই বিপ্লবীদেরকে কিন্তু আপনাকে একটা জায়গায় নিয়ে যেতে হবে, আপনি তাদেরকে ওন করতে হবে, আপনি তাদেরকে তাদের আইনি ভিত্তির মাধ্যমে তাদের যে মর্যাদাটা নিশ্চিত করতে হবে। এগুলো টোটালটাই কিন্তু যদি আপনি কাগজে অনেক সুন্দর কথা লিখে রাখেন, কিন্তু সেটাকে যদি লিগ্যাল ফ্রেমের মধ্যে না নিয়ে আসতে পারেন, তাহলে এটা কিন্তু এমনি থেকে যাবে। আর যদি সেই জায়গায় এটাকে আপনি ফ্রেমের মধ্যে আনতে পারেন, তাহলে শুধুমাত্র সেই ভিত্তিটা দাঁড়ায় এই সরকার বিপ্লবী অথবা যাই, অথবা আমরা যে আলোচনাগুলো করেছি। এখন সেটা যদি আপনি গণভোটের জায়গায় যদি আপনি বলেন যে পরে, আমার বিশ্বাস বিএনপির আজকের যত ক্ষোভ, হতাশা, তার অন্যতম জায়গা কিন্তু এটা,
না, তারা বলছেন যে জিন যতই যাচ্ছে তত বিভক্তি, হ্যাঁ তত বিভক্তি না, বাড়ছে বিভক্তি তো রাজনৈতিক দলগুলোর মধ্যে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি তো আমরা লক্ষ্য করছি। রাজনৈতিক দলগুলো আমরা দেখছি যে এখানে যেভাবে আমরা রোল প্লে করার কথা ছিল, অর্থাৎ আমি যদি আমাকে রাজনৈতিক কর্মী থেকে তুলে নিয়ে আমি যদি একজন জনগণের কাতারে নিই, তাহলে আমি বলবো যে এই পরিস্থিতি রাজনৈতিক দলগুলোর কাছে আমরা প্রত্যাশা করেছিলাম, সেটি হয়নি। জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে তো যেই পরিমাণ মানুষ বিগত 15 বছর জুলুম নির্যাতনের শিকার হয়েছে, রাষ্ট্রীয় গুমখুন বন্ধ আছে, কিন্তু এখানে আমরা দেখেছি মানুষ কিভাবে চাঁদাবাজের শিকার হয়েছে, মানুষ কিভাবে এখানে লুণ্ঠনের শিকার হয়েছে, মানুষ কিভাবে তার জায়গাগুলো তার বিভিন্ন জায়গায় একটা পরিস্থিতির মুখোমুখি। তাহলে তো এখন রাজনৈতিক সরকার না, আমরা বরং এখন যদিও আমাদের অন্য কোনো চরিত্র কারো থাকেও, তাহলে সেটাকেও তো গুটিয়ে আমরা যে কামিং ইলেকশনের জন্য আমার সব কিছুকে আমি জনগণের জন্য আমি পেশ করার কথা ছিল, কিন্তু আমরা সেরকম বাংলাদেশ দেখিনি। বরং এখানে যারা আহত হয়েছে, শরীফ ভাইয়ের সাথে আমি খুবই একমত যে এখানে আমরা কিন্তু আপনারা জানেন যে সরকারও এই কিন্তু শহীদের কোনো তালিকা অনেক পরে তারা প্রকাশ করেছে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী আমরা 3টি ভাষায় আমরা সকল শহীদদের বলিয়াম 10 খণ্ডে 12 খণ্ডে প্রকাশ করেছি, সেটি বাংলা এবং ইংরেজি এবং আরবিকে। এবং প্রতিটি শহীদ পরিবারের জন্য আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে আমরা 2 লক্ষ টাকা করে দিয়েছি। আহত কারোর জন্য চিকিৎসার জন্য আমরা আরও বেশিও দিয়েছি। এই কাজ করতে গিয়ে আমরা দেখেছি যে আমরা রাজনৈতিক দলগুলো কখনো কখনো যে সংখ্যাটা দাবি করে, যেমন জামাত ইসলামী আমরা দাবি করি না, আমরা বলি যে সবার মিলেই এই আন্দোলন, কিন্তু আসলে এখানে কিন্তু শ্রমজীবী, রিকশাওয়ালা, শ্রমিক, যার স্বামী হারিয়েছে সে আর তার কেউ নেই, যার সন্তান হারিয়েছে তার আর দাঁড়াবার কোনো জায়গা নেই, সে অন্যের বাড়িতে কাজ করে খাচ্ছে। তাহলে এই যে আমাদের যে বিভেদের জায়গা, এই বিভেদের জায়গা দেখে কি একজন শহীদের মা তিনি কি শান্তি পান? তিনি কি এখনও যদি দেখেন যে ফ্যাসিবাদীরা প্রশাসনের বিভিন্ন জায়গায় আছে, আবার আওয়ামী লীগ কিন্তু নব উদ্যোগে এখানে মিছিল করছে, তাদের শক্তি প্রয়োগের ঘোষণা শেখ হাসিনা দিচ্ছে, এবং আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদের আধিপত্যবাদী অথবা পুরাতন কোনো পর্যালোচনা না করে যে আমরা এই রাষ্ট্রটি এত বছর কন্ট্রোল করার চেষ্টা করলাম, পারলাম না কেন, এই জায়গায় তারা এই রিজনে কোনো রাষ্ট্রের সাথে ইন্ডিয়ার কিন্তু ভালো সম্পর্ক নেই, তাহলে সেই পর্যালোচনায় তাদের দেওয়া যাওয়া দরকার। কিন্তু সেটি না করে যিনি এখানে লম্বা সময় গুম খুনের রাজত্ব কায়েম করেছেন তাদের প্রচ্ছন্ন সহযোগিতায়, তাকে আবার তারা আশ্রয় দেওয়ার মাধ্যমে এটাকে কিন্তু একটা মানে সত্যায়িত তারা করে দিয়েছে যে না এগুলো সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই। এই যে মানুষের একটা ক্ষোভের জায়গা তৈরি হয়েছে, মানুষ এই আধিপত্যবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের যে লড়াই, সেখানে যদি আমাদের রাজনৈতিক দলের কর্মতৎপরতায় ওই জিনিসগুলোকে কোনোভাবে আমরা যদি কাছে টানবার চেষ্টা করি, তাহলে এটি হবে এই বিপ্লবের সাথে সবচেয়ে বড় প্রতারণা। জি।